কারণ এই যে মানুষগুলো সামনে বসে আছে, এই মানুষগুলো আমাকে বেতন দেয়, আমি এই মানুষগুলোর খাদেম, আমি এই মানুষগুলোর সেবক, এইটা যদি মনে করতা তাহলে কখনোই তোমার ওই মানুষগুলো আবার তোমাকে অসম্মান করতো না, কখনোই করতো না। মানুষ যাকে ভালোবাসে তাকে কখনোই অপমান অপদস্থ করে না। কি বলেন? এটা কিন্তু বিশেষ এক নিয়ম। মানুষ যাকে ভালোবাসে তাকে ওই মানুষেরাই আবার অপমান অপদস্থ করে না, যতক্ষণ পর্যন্ত না তার প্রতি ভালোবাসার কোনো বিঘ্নতা না ঘটে। তো যখন তোমরা ক্ষমতায় ছিলা, কতবার তোমাদেরকে জনগণ সতর্ক করছে, কতবার তোমাদেরকে নানানভাবে এরকম বার্তা দিছে, তোমরা শোনো নাই। তো কি হয়েছে? কি হয়েছে? এমন একটা অবস্থা হয়েছে তোমাদের, না তোমরা জমিনে নামতে পারতেছ, না তোমরা আকাশে উঠতে পারতেছ, না তোমরা নিরাপদ কোনো আশ্রয়ে আশ্রিত হতে পারতেছ। হেলিকপ্টার দিয়ে, হেলিকপ্টারের ভিতরে জায়গা নাই, নিচে রশির মধ্যে ঝুইলা ঝুইলা, হাতটা পড়ে গেলেই তো, জমিনে পড়ে গেলে ও তো ওইখানেই মারা যাবে। আর মারা তো ও এমনিও যাবে, হাত যদি ফসকে যায়, মরে না গেলেও জনগণ নিচে দাঁড়ায় রয়েছে, ওরাই ওকে মেরে ফেলবে। তো কেন এই যে শিক্ষা নসিহত এক এক দেশ থেকে তৈরি হইতেছে, বাকি যে রাষ্ট্রগুলো সারা পৃথিবীতে আছে ওদের কোনো শিক্ষা হইতেছে? কোনো শিক্ষা হইতেছে না। ওরা ওদের শিক্ষা হচ্ছে না। ওরা মনে করতেছে না আমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে না, এটা ওরা মনে করতেছে। কিন্তু না, সময় যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে তখন তোমার জীবনেও তা ঘটবে, কারণ তুমিও মানুষের উপরে এক জালেম সেজে বসে আছো। জালেমদেরকে তো আল্লাহ পছন্দ করেই না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার মধ্যেও যারাই একটু একটু জুলুম করতেছে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ সবসময় যারা নম্রতা অবলম্বন করে তাদের সাথে থাকে। মানুষ কখনো অহংকারের সাথে থাকে না, অহংকারীর সাথে থাকে না। মানুষ কখনোই ভাবসাব নিয়ে যারা চলাফেরা করে ওদের সাথে থাকে না। এটা মানুষের এক বিশেষ বৈশিষ্ট্য, কারণ মানুষ তো মাটির থেকে সৃষ্টি, আর মাটির কাজ হলো অহংকার না করা, নম্রতা অবলম্বন করা, নিচের দিকে নিজেকে দাবায়া রাখা, এটা হলো মাটির বৈশিষ্ট্য। এখন কেউ মাটির তৈরি হইয়া যদি কেউ উগ্রগামী অবস্থায় থাকে, অহংকারী ভাবসাব নিয়ে থাকে, ধম্ববরে চলাফেরা করে, ভাবসাব নিয়ে চলাফেরা করে, মানুষ তাদের থেকে মুখ ফিরায় নেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা সকলে জানেন, যদিও এটা বলার কোনো প্রয়োজন নেই, তবুও বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। এই নির্বাচন, ওইখানের বিষয়ে আমাদের এখানে আলোচনা করার প্রয়োজন নেই। উদাহরণস্বরূপ বলি, ওইখানে যারা বিজয়ী হয়েছে, যারা হতে পারে নাই, এই হতে না পারার উল্লেখযোগ্য একটা কারণ, যারা বিজয়ী হয়েছে এরা ছাত্রদের সামনে নিজেকে নম্রভাবে পেশ করছে। মানে আমি তোমার সেবক, আমি তোমার খাদেম, আমি তোমার নিরাপত্তার জন্য কাজ করব, আমি তোমার উপরে বাহাদুরি করব না, আমি তোমার উপরে বেটাগিরি করব না, আমি তোমার ভালো কল্যাণের জন্য কাজ করব, আমি তোমার মঙ্গল কামনা করি। এই কথাগুলো যারা বলতে পেরেছে এবং ছাত্ররা যাদেরকে বুঝতে পেরেছে তাদেরকে ওরা নির্বাচিত করেছে। আর যারা পেশি শক্তি ব্যবহার করেছে, না আমি সব, আমি রব, আমি এই, আমি সেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে ওদের বাড়ি কি সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই? সবার বাড়ি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া আছে ওইখানেই? শুধু ঢাকাতেই ওদের বাড়ি? সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এই ছেলে মেয়েদের বাড়ি। ভালো করে বুঝেন, এটা বলে শেষ করে দিন কথা।
ওই যে সারা বাংলাদেশের আনাচে গানাচে বাড়ি ওদের, ওই আনাচে গানাচে যাদের বাড়ি, ওরা ওদের বাপ মা ভাই বোন সামাজিকভাবে এই ছাত্ররা পরিবারের সাথে চলাফেরা করে। কি বলেন? সব সময় তো আর কলেজে থাকে না, ভার্সিটিতে থাকে না, বাড়িতে যায়। এবং পারিবারিক যে অবস্থা এটা এই ছাত্ররা কিন্তু জানে। ধরেন আমার ভারী এক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়ে, তার বাড়ি ধরেন এইখানে, তো এইখানের যে অবস্থা এই ছাত্র কিন্তু এই এলাকার অবস্থা জানে। তো এইখানে যারা স্থানীয় নেতৃবর্গ নেতাবর্গ রয়েছে, ওরা এই জায়গায় গত 5 আগস্টের পরে এই 1 বছর কি কি কর্মকাণ্ড করেছে এটা এই ছাত্র ছাত্রীদের জানা আছে। ভালো করে বুঝেন, আমরা তো হুজুকে দৌড় দিই, গভীরে খেয়াল করি না কেন একদল হারলো, কেন আরেক দল জিতলো। এর একটা পজিশন বা একটা তথ্য আপনাকে তালাশ করতে হবে। এই ছাত্ররা যখন দেখলো যে আমরা যে পারিবারিকভাবে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ি ঘরে হানা দিচ্ছে ওই ফেসিস্ট যারা চলে গেছে তাদের মতো আরেক দলের লোকেরা চান্দা নামে হানা দিচ্ছে, সন্ত্রাসী কায়দায় হানা দিচ্ছে, অস্ত্রের মহড়া দিচ্ছে, মানুষকে জুলুম নির্যাতন করছে, যে কায়দাগুলো ইতিপূর্বে ছিল এখন তা আবার করতেছে আরেক বাহিনী। সুতরাং আমরা পারিবারিকভাবে যে সমস্ত বাহিনী এবং দলের দ্বারা নির্যাতিত, ওই সমস্ত দলের যারা প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দাঁড়াইছে ওদেরকে আমরা নির্বাচিত করব না। ভালো করে বুঝেন, এটা কিন্তু আমি বের করছি, এই জিনিসটা আমি নিজের থেকে বের করছি। কেন এমনটি হলো? এমনটি তো হওয়ার কথা না, কিন্তু এমনটি ঘটলো কেন এটা আপনাকে বের করতে হবে। কারণ গ্রামের একটা মানুষকে ভোটের দিন সকালে 500 টাকা দিয়ে আপনি একটা ভোট কিনতে পারবেন, একটা বিড়ি একটা সিগারেট একটা পান দিলে ও আপনার ভোট দিতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে ওরা কিন্তু 10,000 টাকা দিলেও ভোট বিক্রি করবে না। ওরা নীতি নৈতিকতার সাথে চলে, নমাজ কালাম পড়ে না, কিন্তু ওরা একটা সিস্টেমের উপরে চলে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ওরা কিন্তু সারা দেশের বাছাইকৃত ছেলেগুলো মেয়েগুলো, তো ওদের চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারা মিলাইতে হবে যে ওরা কেন কাদেরকে ওরা বাছাই করলো, নির্বাচিত করলো। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ছাত্ররা যদি এই বিষয়টি বুঝতে পারে, আমরাও ছাত্রদের বাবা মা। কি বলেন? আপনারা এখানে মুরব্বী যারা আছেন ছাত্রদের বাবা মা আপনারা, তো ছাত্রদের কাছ থেকে এই শিক্ষা আপনারা গ্রহণ করেন। সামনে যে জাতীয় নির্বাচিত হবে সেই নির্বাচনে অবশ্যই আপনার যারা খাদেম এবং সেবক হয়ে থাকবে তাকে আপনি নির্বাচিত করবেন। জালেম জুলুম যারা করবে, যারা মানুষের উপর পেশি শক্তির ব্যবহার করবে, অস্ত্রের মহড়া দিবে, আপনি তাকে কেন নির্বাচিত করবেন? তোমার কত বড় সাহস যে তুমি আমার সামনে অস্ত্রের মহড়া দেখাও? কি বলেন? কেন অস্ত্রের মহড়া আপনি দেখবেন? আপনি আপনার ভোট দিবেন, এই ভোট দিয়া কেন তার অস্ত্রের মহড়া, কেন ছুরি দাও ফালা রামদার মহড়া আপনি দেখবেন? কেন দেখবেন? কি বলেন? আপনি ওই ব্যক্তিকে দেখবেন যেই ব্যক্তি আপনাকে সম্মান করছে, যে ব্যক্তি আপনার খেদমত করছে, যাকে আপনি যাইতেছেন যা মাত্রই তাকে আপনি পাইতেছেন, আপনি যার কাছে আপনার সমস্যার কথা পেশ করতেছেন, আপনার সমস্যা দূর করতে পারতেছে, আপনি তাকে নির্বাচিত করবেন। পেশি শক্তির ব্যবহার যারা করবে, চাঁদাবাদের সাথে যারা জড়িত, ধান্দার সাথে যারা জড়িত, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, জমি দখলের সাথে যারা জড়িত, এদেরকে আপনি কেন নির্বাচিত করবেন? আপনি আপনার ছেলে ছাত্রর কাছ থেকে শিখেন। কথা বুঝছেন আমার? আপনার যে ছাত্র স্কুলে পড়াশোনা করে, আপনার যে ছাত্র ভার্সিটিতে পড়াশোনা করে, আমরা হুজুরদের কাছে নয় আপনারা নাই শিখলেন। আমরা হুজুরের কথা তো আপনাদের এমনিও মূল্যবান মনে হয়ও না, কোনোদিন হয়ও নাই, আর কোনোদিন হবে কি না সেটাও আমরা জানি না। তা আমাদের কথা বাদই দিলাম। ওই যে সমস্ত ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওদের কাছ থেকেই আপনারা শিখেন। তবুও শিখেন, ভালো কিছু শিখেন, যে ছাত্ররা কেন বুট বিক্রি করে নাই, কেন খাদেমদেরকেই নির্বাচিত করেছে,
কেন সেবকদেরকে নির্বাচিত করেছে? পেশি শক্তি এবং অস্ত্রের মহারা চাঁদাবাজের সাথে যারা জড়িত ওদেরকে কেন ওরা নির্বাচিত করে নাই? এই জিনিসটা ভাবেন আপনি। এরা অহংকার করে। আপনি চিন্তা করেন যে পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এরা কার বেতন খায়? এদের বেতনটা কে দেয়? আপনি দেন। ডাইরেক্ট বলবেন আমি দিই এই বেতন। কে দেয়? জমিতে যে খাজনা যায়, জমি রেজিস্ট্রি করার সময় যে বিপুল পরিমাণে একটা অঙ্ক সরকার নেয়, এখন ময়মনসিংহে মনে হয় প্রায় 70,000 টাকা শতাংশ। এটা কোথায় যায়? এই এদেরকে বেতনের জন্য যায়। তা আপনার বেতনভুক্ত এক কর্মচারী আপনার উপরে জুলুম করবে, আর ওই জালেমকে আপনি বেতন দিবেন কেন? আপনি বেতন দিচ্ছেন, ভালো করে বুঝেন। আমরা যে বুঝি না, বুঝ আমাদের কবে হবে? আমরা যে নির্বাচন আসলেই একদিকে দৌড় দেই, দৌড় দিছি তো দিছি, হুশ নাই, বেহুশ হলাম, দৌড় দিছি। একজনে কইলি আমার দৌড় দেওয়া লাগবে, আমার মাথা কি গোবর ভরা? আমি কি বুঝি না কেন ওই 1000 টাকায় আমার বিক্রি হয়ে যেতে হবে? আরে ভাই, দুদিন কাজ করেন, 1000 টাকা আপনার হয়ে যাবে। আপনি যে 10,000 টাকা 1 লাখ টাকা বিক্রি হয়ে গেলেন, সারা জীবন এই ব্যক্তি আপনার গোলাম মনে করবে। কেন আপনি গোলাম হবেন কেন? আমি স্বাধীন মানুষ। আপনার এক নেতাটাকে বললো তোমার 1 লাখ টাকা দিলাম, আমার 500 ভোট ব্যবস্থা করে দাও। আপনি 50,000 টাকা মেরে দিলেন, আর 50,000 টাকা তারে দিয়া আপনি 500 ভোটের মধ্যে 100 ভোট, 150 ভোট, 200 ভোটের ব্যবস্থা করলেন। আপনি ভালো করে মনে রাখেন, যে নেতা আপনার 1 লাখ টাকা দিছে, আপনি কিন্তু ওর চোখে বা ওর কাছে চিরজীবনের জন্য গোলাম হয়ে গেলেন। গোলাম, একেবারেই গোলাম, নিকৃষ্ট এক গোলাম হয়ে গেলেন আপনি। কিছু হলে আপনারা বলবে আরে রাখো রাখো, তুমি কেউ মানে জানি না, 1 লাখ টাকা দিলি না, তুমি আমার হয়ে কাজ করছো, আমার ফাঁস আসছো, কি বলবে না? তাহলে কেন? নিজের খাবেন, নিজের পড়বেন, ওই লোকের কাছ থেকে 1 লাখ টাকা আপনি কেন নেবেন? কেন নেবেন? আপনি নেন না তার কাছ থেকে কিছু। আপনি বলবেন নির্বাচন যারা করে, প্রতিনিধি যারা আসবে, ওদেরকে বলবেন যারা ভালো মানুষ আমরা তাদেরকে ভোট দিব, আপনি যদি ভালো হন আলহামদুলিল্লাহ আপনারা ভোট দিব, বাস, কথা শেষ। আপনি এমন মানুষকে আনেন যে মানুষ আপনার উপরে জুলুম করবে না, জুলুম করবে না, যে মানুষ আপনাকে সাদরে কুলে তুলে নেবে, যে মানুষের কাছে আপনি যে একজন মানুষ, আপনি সম্মানিত হিসাবে থাকবেন, আপনার সম্মান তার কাছে থাকবে, আপনি তাকে নির্বাচিত করবেন। ছাত্রদের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেন। এই জন্যই আজকে এতগুলো কথা বলা। যে ছাত্র আপনার 30 বছর বয়স, 25 বছর বয়স, আপনার সন্তান সমতুল্য, ওরে আপনি মনে করেন না যে ও গাধা। বাবারা অনেক সময় পোলাফানের মনে করে আমার পোলাফান ব্যক্তি গাধা। না না, সব পোলাফান আপনার গাধা না, আপনার সব পোলাপান গাধা না। যে কাজ আপনি করতে পারেন নাই 16 বছরে, পোলাপান ওই কাজ করে দেখায় দিচ্ছে, কি দেখা নেই? সুতরাং পোলাপানটা গাধা মনে করেন না সবসময়। পোলাপান যদি ভালো কোনো কাজ করে, সেইখান থেকে আপনি পিতা হওয়া সত্ত্বেও তার কাছ থেকে নসিহত গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কিন্তু এই জিনিসটা মানুষকে, বাংলার মানুষকে শিক্ষা দিয়ে দিল যে না, পেশি শক্তি এবং চাঁদাবাজ সন্ত্রাসের সাথে যারা জড়িত, মানুষকে যারা অসম্মান করে, জুলুম করে, মানুষকে যারা নির্যাতন করে, আমরা তাদের পক্ষে কোনো দিন কাজ করব না। যারা সেবক হিসাবে আসবে, খাদেম হিসাবে থাকবে, আমাদেরকে সম্মান করবে, জুলুম করবে না, নির্যাতন করবে না, অস্ত্রের মহড়া দেখাবে না, আমরা তাদেরকে নির্বাচিত করে সারা দেশের মানুষকে এটা বুঝাইয়া দিলাম, ও আমার দেশের মানুষ, তোমরাও তোমাদের প্রতিনিধি, সকল ধরনের প্রতিনিধি এমনভাবে নির্বাচিত করবা। এই শিক্ষা ওরা সারা দেশের সকল মানুষকে দিয়ে দিছি। আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে কিছু করার নেই। ওরা সকলেই নামাজ পড়ে, বিষয়টা এরকম না, কিন্তু ওদের ভিতরে নীতি নৈতিকতার প্রকাশ পেয়েছে। অনেক সময় দেখবেন কলেজ ইউনিভার্সিটির পোলাপানের সাথে কথা বলতেও ভালো লাগে। ওদের ভিতরে এতটাই নীতি নৈতিকতা পাওয়া যায়, যা এই সমাজে যে এই উঠতি কিছু উল্লাপাল্লা নেতা আছে, এদের ধারে কাছেও এগুলো কথা পাওয়া যায় না। ওরা সুন্দরভাবে কথা বলে, মানুষের সাথে ওরা ভদ্র আচরণ করে। আছে না এরকম পোলাপান কলেজ ইউনিভার্সিটিতে? আছে। তো এই জন্য এই সমস্ত বাচ্চাদের জন্য আমরা দোয়া করি যে হ্যাঁ, অবশ্যই আমরা
তোমাদেরকে এই জন্য দোয়া করি যে আগামীর বাংলাদেশ সুন্দর এক বাংলাদেশ বিনির্মাণে তোমরা কাজ করবে। আমরা তোমাদের সাথে সর্বাত্মকভাবে আছি। ইনসাফের সাথে তোমরা চলবে, ইনসাফের সাথে তোমরা বলবে, আমরাও তোমাদের সাথে আছি। সমাজ রাষ্ট্র সুন্দরভাবে গঠন করতে হলে সকল মানুষের সুন্দর আচার আচরণ, বিশেষ করে নম্র ব্যবহারের খুবই প্রয়োজন। অহংকারের কোনো স্থান এই পৃথিবীতে কোনোদিন হয়ও নাই, হবেও না কোনোদিন। এই জন্য আমরা এখানে যারা আছি কোনোদিন কেউ অহংকার করবেন না, করবেন কেউ করবেন না, কোনোদিন করবেন না। শুধুমাত্র মানুষের সামনে খালি নিজের অক্ষমতা পেশ করবেন, আমি পারি না, আমার দ্বারা সম্ভব না, আমি কিছুই না, সবসময় অক্ষমতা পেশ করবেন। আপনি যত অক্ষম হবেন মানুষ তত বেশি আপনার পাশে দাঁড়াবে, আর যত বেশি আপনি স্বয়ংসম্পূর্ণ দাবি করবেন মানুষ তত বেশি আপনার থেকে দূরে সরবে, আল্লাহর রহমত দূরে সরবে। আল্লাহ বলবে ঠিক আছে তুমি তো সক্ষম, ঠিক আছে আমার রহমত দরকার কি। আল্লাহ তাআলা